ঠিক আছে। দোতলার এই অবস্থা। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াচডগ অ্যাভেঞ্জার্স। এই যে ক্লিপটা আপনারা দেখলেন, এই ক্লিপটা কতটা ভয়ঙ্কর আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওইখানে ওই রকম একটা বাড়ির মধ্যে, যে বাড়িতে কোনো জনপ্রাণী বসবাস করে না, যে বাড়িতে কোনো মানুষ বসবাস করতে পারে না, এবং এই রকম নোংরা, অপরিষ্কার এরকম একটা জায়গাতে এই বাচ্চাগুলোকে কিন্তু আটকে রাখা হয়েছে। না, পোষা হয়নি, আটকে রাখা হয়েছে। যে ব্যক্তি এই কাজটা করেছে সে কিন্তু বারবার বলছে যে এখানে তাদের একটা শেল্টার করা হবে, এখানে তাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করা হবে, কিন্তু সেই তার বক্তব্যের পিছনে একটা খুব গূঢ় রহস্য লুকিয়ে রয়েছে। এবং সেই রহস্যটা রয়েছে আমাদের মানুষের লোভের চিরাচরিত গল্প, যেটা হচ্ছে সম্পত্তির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, মানুষের দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বের শিকার হচ্ছে এই অবলা এতগুলো প্রাণী। ঘটনাটা আপনাদের শুরু থেকে বলি। এই যে বাড়িটা, এই বাড়িটি যে ভদ্রলোকের, সেই ভদ্রলোকের ছেলের এই প্রপার্টিটা সে নিজের নামে করে নিতে চায়, এবং বাবার সাথে তার এই সংক্রান্ত ঝগড়া ঝামেলার জন্য সে এই প্রপার্টির দখল নেওয়ার জন্য, সেই দখল না ছাড়ার জন্য, যাতে এই দখল নিয়ে রাখলে বাবা সেই প্রপার্টি, তার নিজের প্রপার্টি, অন্য যে কোনো কিছু কাজ যাতে সে তার ইচ্ছে মতন করতে না পারে, সেই জন্যই কিন্তু এই বাচ্চাগুলোকে ওই জঙ্গলের মতন রাখা একটা বাড়ির মধ্যে ওই রকম অস্বাস্থ্যকরভাবে কিন্তু রেখে দেওয়া হয়েছিল। এবং পাড়ার লোকের থেকে খবর এবং অন্যান্য নানান সূত্র থেকে খবর যেটা পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে যে ওখানে কিন্তু ওদের সঠিকভাবে দেখভাল করা তো দূরের কথা, ওদের সঠিকভাবে খেতে দেওয়া পর্যন্ত হতো না। ওরা প্রচণ্ড রকমের ক্ষুধার্ত ছিল এবং প্রচণ্ড রকমের ওরা ভয় আতঙ্কে জর্জরিত ছিল। সেই জায়গা থেকে কিন্তু দোলাদি খবর পান এবং দোলাদি খবর পেয়ে ওদেরকে রেস্কিউ করবার উদ্যোগ নেন। সেই গল্পটাই আজকে আপনাদের শোনাবো। আপনাদের কিছুটা আপনারা ক্লিপিং দেখেছেন, এবং বাকি এর স্টোরি বিহাইন্ড দ্য সিনস আপনারা দেখে নিন, জেনে নিন এই ওয়াচডগ অ্যাভেঞ্জার্সের পর্দাতেই। হ্যাঁ, হলদিপুর ঘটনাটা এমনি খুব একটা জটিল নয়, আবার দেখতে গেলে অনেকটাই জটিল। এটা একটা সম্পত্তি বিবাদ দিয়ে শুরু হয়। প্রথমে আমি জিৎ চক্রবর্তীর হয়েই গেছিলাম হলদিপুরে। আমার কাছে খবর এসেছিল হাইকোর্টের অর্ডারে 12টা কুকুরকে নাকি বেঘর করে দিচ্ছে, কেএমসির গাড়ি আসছে, তুলে নিয়ে যাবে, বিভৎস অবস্থা, মানে এমনভাবে রিপোর্টিংটা আমার কাছে হয়েছিল। তখন আমি ওখানে যাই, আমি প্রিয়াঙ্কা বর বা জিৎ চক্রবর্তী সবাই মিলে হলদিপুর থানাতে একটা কমপ্লেন করে আমরা মোটামুটি এই কুকুরকে যেন না তোলে সেই জায়গাটাকে কনফার্ম করি যে কুকুরকে এভাবে বেঘর করা যাবে। এটা হচ্ছে নভেম্বর মাস। তা নভেম্বর মাসে আমরা যখন এটা
কনফার্ম করি যে না কুকুরকে তোলা যাবে না, কুকুরকে তুলতে গেলে আমাদেরকে জানাতে হবে। সেভাবেই এরপরে আমাকে থানা থেকে 7 দিন পর ফোন করে, ম্যাডাম আপনি আসুন, ওর বাবাকে হাইকোর্টের অর্ডার অনুযায়ী বাড়ির ভেতরে আমরা অ্যাক্সেস দেবো। হাইকোর্ট বলেছে ওই মানে জয়দীপ চক্রবর্তীর বাবাকে বাড়ির ভেতরে অ্যাক্সেস দিতে, যেটা কিনা এই ছেলেটা বাড়িটাকে নোংরা করে রেখেছিল, কুকুর রেখে দিয়েছিল, করে বাবাকে বাইরে বার করে দিয়েছিল। তা আমি যাই, যথারীতি যাওয়ার পরে গিয়ে আমি প্রথম ধাক্কাটা খাই যে এভাবে কেউ কুকুর রাখতে পারে। থানার পুলিশ, পাড়ার লোক, বাকি যাদের এগেনস্টে আমি কথা বলেছিলাম প্রত্যেকের কাছে কিন্তু সেদিন আমার মাথাটা নিচু হয়ে গেছিল যে আমি যার হয়ে এসেছি সে কুকুরকে এভাবে রেখেছে। থানা থেকে পুলিশ আমাকে একটা কথা খালি জিজ্ঞেস করেছিল, ম্যাডাম এটাকে কি আপনার অ্যানিমেল ক্রুয়েলটি মনে হচ্ছে? আমি কিন্তু কোনো উত্তর দিতে পারি না, আমি কিন্তু লজিক্যালি সাউন্ড জায়গায় না থাকলে কোনো জায়গায় যাই না। আমার কল্পনারও বাইরে ছিল যে এরকম ঘরে কেউ কুকুর রাখতে পারে। আমি সেই নভেম্বর মাস থেকে ওকে বলেছিলাম লাগাতার ভাবে, ঘর পরিষ্কার করো, ঘর পরিষ্কার করো, জায়গা পরিষ্কার করো, তোমার এই যে বাইরে এত নোংরা, মানে আমার সমান হাইটের নোংরা, এগুলো পরিষ্কার করো, ওরা ভালোভাবে থাক। আর তোমার দেখো হাইকোর্টের অর্ডার হয়েছে, তুমি তোমার বাবার থেকে কিছু টাকা পয়সা নিয়ে ওদের ঘর ভাড়া নিয়ে আলাদাভাবে ভালোভাবে থাকতে। যে ঘরে তুমি থাকতে পারছো না, রাত্রিবেলা ভয় পাচ্ছ, সেই ঘরে তুমি ওদেরকে রেখে ঘরটাকে কেন তুমি আটকে রাখছো? ওরা ওখানে একেবারে সিকিউরিটি নেই, ওদের কোনো আগুন লাগতে পারে, অন্য কোনো কারণে কেউ বিষ খাইয়ে দিতে পারে, অত নোংরা, সাপ খোপ আসতে পারে, এইটা ওদের লাইফ হতে পারে না। না দিদি আমি পরিষ্কার করে দেবো, আমি পরিষ্কার করে দেবো। আমি বললাম দেখো তুমি যাই করো আর তাই করো, ওই ঘরের ফয়সলা কিন্তু তোমার বাবা ল্যান্ডলর্ড করে দিয়েছে, অতএব তুমি তোমার একটা ব্যবস্থা দেখো। ও খালি বড় বড় কথা, আমি কোটি টাকা দেবো, বাড়িটা আমি নিয়ে নেবো, আমি ওখানে কিনে নেবো, হসপিটাল করবো। দেখো এই ধরনের অবাস্তব কথাবার্তায় কান দিয়ে বাচ্চাদের ভালো করা যায়। আমি দেখলাম ও তো মোটে পরিষ্কার করছে না, বারবার খবর নিচ্ছি পরিষ্কার না। তারপর আমি ওর বাবার সঙ্গে যোগাযোগ করার পরে বাবা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছিল। ওর বাবা আমার কাছে অ্যাপ্লাই করে, আবেদন জানায়, আপনি আমার এই 11টা তখন অলরেডি একটা কুকুর সরিয়ে দিয়েছে বা মারা গেছে না কেউ জানি না, ও নাকি কুকুর মারা গেলে ওখানেই পুঁতে দেয়, পাড়ার লোকের বক্তব্য। এবার কত কুকুর ও এনেছে, কত কুকুর ওখানে পুঁতেছে আমরা ঠিক জানি না। ও জিএসডি ফিএসডিও না কিছু সব গেছে। তবে ওর কাছে পরে যখন মানিক চক্রবর্তী আমার কাছে লিখিত ভাবে জানায় যে আপনার এনজিওর তরফ থেকে আমি ওদেরকে লাইফ টাইমের জন্য আপনার কাছে দিতে চাই, সেটা মানিক চক্রবর্তী দিয়েছে এবং লাইফ টাইমের জন্য আমাদের এনজিওকে অবশ্যই কিছু ফান্ডও দিয়েছে। সেটা নিয়েও কারোর অত হাঁপাহাপি করার কিছু নেই, কারণ আমরা একটা রেজিস্টার্ড এনজিও, আমাদের ফান্ডের অডিট হবে। হ্যাঁ, এবং অতগুলো কুকুরকে টেক কেয়ার করতে যে ধরনের মানে ঘর ভাড়া নিতে হয়েছে, একটা কেয়ারটেকার রাখতে হচ্ছে, তাদের মেডিসিন আছে, মেন জাতের কুকুরের, আমি অবাক হয়ে যাই কে দিয়েছে ওর কাছে এরকম ল্যাব দেখি 4টে ল্যাব, কারণ কানে ঘা, স্কিনের ইনফেকশন, দুটো দেখলাম ছোট বয়সের ল্যাব আছে ফিমেল। মানে আমি জানি না ও ঠিক ব্রিডিং এর কাজ করতে চেয়েছিল নাম কি কিভাবে কি করেছিল, ওদের নেওয়ার পর থেকে ওরা খালি খেয়ে যাচ্ছে। ডাক্তার আমাদের বলেছে লিভারের ওষুধ দিন, খাওয়া কন্ট্রোলে রাখবেন, কারণ ওরা এতদিন কম খেয়ে এসেছে। এখন ওদের অভ্যাসই চেহারার হাল ফিরেছে। হ্যাঁ, পয়লা বৈশাখের পরে আমি অবশ্যই আনবো ওদের সামনে, তারা কিন্তু একটু থিতু হতে হবে। তার মধ্যে তো ও অনেক রকম ভাবে অনেক কিছু করার চেষ্টা করেছিল, যাই হোক আমি কাজটা খুব প্রপারলি করেছি এবং লফুলি করেছি, অতএব ও কিছু করেই আমি করতে পারিনি। আমি থানায় জানিয়ে বলেছি আমি আমার এনজিওর তরফ থেকে এই বাচ্চাগুলোকে রেস্কিউ করতে যাচ্ছি, কারণ সত্যিই আমি তো দেখেছি হাইকোর্টের অর্ডার হয়েছে, ওই ঘরটাকে যে ল্যান্ডলর্ড সে যদি না চায় আমি জোরপূর্বক ওখানে রাখতে পারি না। ল্যান্ডলর্ডের এই অপশন আছে, সে কোনো কারণে যদি তার বাড়ির কোনো সমস্যা থাকে সে তাদের শেল্টারিং করতে পারে, বা ল্যান্ডলর্ড আমার কাছে আপডেট চাইলে আমি নিশ্চয়ই আপডেট তাকে দিয়ে দেবো। এর মধ্যে আমার কোনো অসুবিধা, কুকুর ও যেভাবে রেখেছিল ওরও তো মারা যেত আর পুঁতে দিবি, আমার কাছেও থাকলে যে কোনো কুকুরের কোনো রকম প্রাণের সংশয় হবে না তেমনও কোনো কথা নেই, এটাও হতে পারে, কারণ আজকালকার বাজারে দেখতেই পাচ্ছি কিরকম রোগ ব্যাধি, আর ওরা তো যথেষ্ট ইনহেলথি আমাদের কাছে এসেছে। ওদের প্রত্যেকের মেবি ব্যবসায়িক টাইপের কিছু থাকতে পারে, আমরা একটু সিঙ্গেল করে ডাক্তার কাছে দেখাচ্ছি, যেমন মেন্স গুলোর জন্য আমরা স্পেশালি কিছু ব্যবস্থা করার চেষ্টা করছি। যাই হোক এখন আপাতত ওরা সবাই ভালোই আছে, একটু তো আমরা এতগুলো বাচ্চাকে রেস্কিউ করে আমরা একটু তো আমাদের টাফ জব হয়েছে অবশ্যই, সেই টাফ জবের পর আমরা চেষ্টা করছি ওদেরকে একটা সুস্থ নিরাপদ জীবনযাপন মানে জীবন দেওয়ার জন্য। মানে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে সে কোথায় চলে গেছে, ভাত পোড়া লেগে গন্ধ, এই এলাকা গন্ধ হয়ে গেছে। আমরা পুলিশকে ফোন করতে দমকলকে ফোন করে দমকল চলে এসেছে, আমি ভুলে গেছি। তাহলে আগুন লেগে গেলে কেউ নেই এখানে, আমাদের ওখানে গাড়ি তাদের লুধিয়ানার মতন ঘটনা।
কোনো একটা বাড়ির মধ্যে এরকম ক্রিটিক্যাল কন্ডিশনে এই কুকুরগুলো এইভাবে পড়ে রয়েছে। হ্যাঁ ভাবো, তাহলে আমরা কিন্তু দেখতে পারি, জানতে পারি বিভিন্ন সংবাদ সূত্র থেকে, এবং এই ওয়াচডগ অ্যাভেঞ্জার্সের পর্দাতেও আমরা তুলে ধরি বারংবার যে এই বাচ্চাগুলোর ওপরে অমানুষরা কিভাবে কত কত শত কারণে এই অবলাগুলোর ওপরে অমানুষরা অত্যাচার করে, এবং এই অত্যাচারের কিন্তু কোনো সীমা পরিসীমা নেই, বা যেগুলো আমরা খবর পাই সেগুলোই কিন্তু মাত্র তুলে ধরতে পারি। এর বাইরেও অজানা কত কত ঘটনা থেকে যায় যেখানে এই অবলা নির্বাক অসহায় প্রাণগুলোর ওপরে নির্বিচারে অত্যাচার চালিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, এই যে ঘটনাটায় এটাও কিন্তু আপনারা দেখলেন যে সম্পত্তির বিবাদ, বাবা এবং ছেলের মধ্যে সম্পত্তির বিবাদের কারণে কিন্তু এদের শিকার হতে হলো অমানসিক অত্যাচারের, যেখানে তাদের না খেতে দিয়ে রেখে দেওয়া হয়েছিল ওই রকম একটা নরক সম পরিবেশের মধ্যে, একটা বাড়ির মধ্যে, যেখানে ওই রকম অবস্থা হয়ে রয়েছে। আপনারা সমস্ত কিছু দেখলেন। ভাবুন, দিনের পর দিন, রাতের পর রাত ওরা ওই ঘরটাতে কাটাতে বাধ্য হয়েছে, সেখানেও খাঁচার মধ্যে কিন্তু ওদের রাখা হয়েছিল। ভাবুন, সাপ, খোপ, মশা, অন্ধকার, খিদে, সমস্ত কিছু কিন্তু তাদের সহ্য করতে হয়েছে মুখ বুজে। তবু ভালো কথা বা আশার কথা হলো সেখান থেকেও কিন্তু বাচ্চাগুলোকে উদ্ধার করা গেছে, ওরা এখন ভালো আছে। ওদেরও খবর, ওদের ভালো থাকার খবর আপনাদের সামনেও তুলে ধরবো, সেগুলোও দেখবেন আপনারা। এবং এই যে ওদের ওপর এই যে অত্যাচারগুলো হয়, এগুলো খবর পেলে আমরা তো ছুটে যাই এবং সেগুলো আপনাদের সামনে তুলেও ধরি। কিন্তু আপনাদের চোখের সামনেও যদি কখনো এরকম ঘটনা ঘটে বা জানতে পারেন বা আন্দাজও করতে পারেন, প্লিজ রুখে দাঁড়ান, প্রতিবাদ জানান, সোচ্চার হন প্রতিবাদে। আজকের ভিডিও এই পর্যন্তই রইল। আমাদের কাজ এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সুপার থ্যাঙ্কস জানিয়ে আর্থিকভাবে আমাদের এই কাজে আপনারা পাশে থাকতে পারেন। এছাড়াও আমাদের জয়েন বাটন চালু হয়ে গিয়েছে, সেই জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ওয়াচডগ অ্যাভেঞ্জার্স পরিবারের পেইড সদস্য হয়েও কিন্তু আর্থিকভাবে আপনারা আমাদের পাশে থাকতে পারেন। এছাড়াও যদি এগুলোতে আপনাদের সমস্যা হয় বা কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনারা এই যে আমাদের ফোনপে নাম্বার যাচ্ছে, এই ফোনপে নাম্বারেও আপনারা সরাসরি অর্থরাশি পাঠিয়ে আমাদের এই কাজে আপনারা পাশে থাকতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, এবং অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আপনার আশেপাশের সমস্ত নামানুষ বাচ্চাদের। ভালো থাকবেন, আর অবশ্যই দেখা হচ্ছে সামনের ভিডিওতে।